বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে এমন একটি গোপন সংঘর্ষ ঘটেছে যা কিনা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারত, কিন্তু আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রধান সংবাদ মাধ্যম সে খবরটি প্রচার করেনি। এমনকি যে দেশের সামরিক বাহিনী সরাসরি এই ঘটনার কেন্দ্রে ছিল তারাও এ নিয়ে একটি শব্দ খরচ করেনি। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কিছু কি ঘটেছিল নাকি এটি কেবল একটি অজানা গুজব? যদি কিছু না ঘটে থাকে তবে কেন উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে আজও দুই পরাশক্তির মধ্যে এই নীরব টানাপোড়েন চলছে? এর নিখুঁত উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই দিনগুলোতে যেখানে উত্তর আটলান্টিকের শান্ত নীল জল হঠাৎ করে এক ভয়ঙ্কর উত্তেজনায় পরিণত হয়েছিল। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে এগিয়ে চলছিল আমেরিকার নৌবাহিনীর অন্যতম আধুনিক এবং শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ডুয়াইট ডি আইজেনহাওয়ার। চারপাশে ছিল অসাধারণ শান্তি, সমুদ্রের ঢেউগুলো যেন নিজের স্বাভাবিক গতিতে খেলা করছিল। কিন্তু এই শান্তিটা ছিল আসল একটি মায়াজাল, কারণ ঠিক এই মুহূর্তেই আকাশে টহলরত একটি মার্কিন P-8 পোসাইডন বিমানের পাইলট তার রাডার স্ক্রিনে এমন কিছু দেখতে পান যা সেখানে থাকার কথা ছিল না, একেবারেই না। প্রথমে পাইলট ভেবেছিলেন এটি হয়তো রাডারের কোনো যান্ত্রিক ত্রুটি অথবা সমুদ্রের নিচে কোনো বড় তিমির ঝাঁক, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে তার এই ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। সিগন্যালটি ক্রমশ আরও শক্তিশালী এবং স্পষ্ট হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে যুদ্ধজাহাজের কম্বাট ইনফরমেশন সিস্টেমে চূড়ান্ত এবং হুমকিস্বরূপ একটি বার্তা পৌঁছায়। যা রাডারে দেখা যাচ্ছে তা কোনো তিমি নয়, সেটি হলো একটি বিশাল আকারের রাশিয়ান পারমাণবিক সাবমেরিন। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এটি সরাসরি মার্কিন নৌবাহিনীর দিকেই ধেয়ে আসছিল। রণতরীতে থাকা মার্কিন মেরিনাররা যখন বিস্তারিত তথ্য হাতে পান তখন তাদের চোখ কপালে উঠে যায়। তারা বুঝতে পারেন যে সাবমেরিনটি কোনো সাধারণ রাশিয়ান সাবমেরিন নয়, এটি হলো রাশিয়ান ইয়াসেন এম ক্লাস বা তার চেয়ে উন্নত কোনো পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন, যার ডাকনাম ডুমসডে বা সমুদ্রতলের জানব। এই সাবমেরিনগুলো শুধু আক্রমণ করতে পারত তা নয়, এরা হলো চরম মানের গোয়েন্দা। 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ধরনের ইলেকট্রনিক সিগন্যাল, সোনার ফ্রিকোয়েন্সি এবং যোগাযোগ ব্যবস্থা ট্র্যাক করতে সক্ষম। কন্ট্রোল রুমের একজন ঊর্ধ্বতন অফিসার যখন স্ক্রিনের দিকে তাকিয়ে হিসাব মেলান তখন তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এমন একটি খবর দেন যা পুরো যুদ্ধজাহাজে পিনপতন নীরবতা নামিয়ে আনে। অফিসারটি জানান যে সাবমেরিন যদি তার বর্তমান গতিতে চলতে থাকে তবে মাত্র 47 মিনিটের মধ্যে এটি মার্কিন নৌবহরের ইনার ডিফেন্সিভ প্যারামিটারের মধ্যে প্রবেশ করবে। এই 47 মিনিটটি কোনো সাধারণ সময় ছিল না। নৌযুদ্ধের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যদি কোনো অজ্ঞাত বা শত্রুপক্ষের বাহন 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে এই প্রতিরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করে তবে তাকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হয় এবং আত্মরক্ষার জন্য আগাম হামলা চালানোর অনুমতি দেওয়া হয়। মার্কিন মেরিনাররা জানতেন যে 47 মিনিট পর হয়তো তাদের গুলি ছোড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, অথবা তারা নিজেকে রাশিয়ার পারমাণবিক মিসাইলের শিকারে পরিণত হতে হবে। তাই তারা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এখানেই মনে একটি প্রশ্ন জেগে ওঠে। ইউএসএস ডুয়াইট ডি আইজেনহাওয়ারের চারপাশে ছিল একাধিক আধুনিক ক্রুজার এবং ডিস্ট্রয়ার, যাদের এইজেস কমব্যাট সিস্টেম বিশ্বের সবচেয়ে উন্নত ব্যবস্থা হিসেবে পরিচিত। সাথে ছিল সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার এবং আক্রমণাত্মক সাবমেরিন। এতটা বিশাল এবং আধুনিক প্রতিরক্ষা বলয় ভেদ করে একটি রাশিয়ান সাবমেরিন কিভাবে এতটা কাছে চলে আসতে পারল? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির গভীরে। আধুনিক রাশিয়ান সাবমেরিনগুলো বিশেষ ধরনের অ্যাকুস্টিক টাইলস দিয়ে ঢাকা থাকে, যা শত্রুপক্ষের অ্যাক্টিভ সোনারের শব্দ তরঙ্গকে শোষণ করে নেয়। এদের প্রোপালশন সিস্টেম এতটাই নীরব যে এরা প্রায় শব্দহীনভাবে সমুদ্রের নিচে চলতে পারে। এর বাইরে তারা সমুদ্রের বিভিন্ন তাপমাত্রার স্তর বা থার্মাল লেয়ারের নিচে লুকিয়ে নিজেদের অ্যাকুস্টিক সিগনেচার একেবারে মুছে ফেলতে পারে, ফলে তারা কার্যত শত্রুর চোখের আড়ালে অদৃশ্য হয়ে যায়। আমেরিকা নিজেকে এখানে শিকারে ভেবেছিল, কিন্তু বাস্তবে তারা নিজেরাই শিকারে পরিণত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ইউএসএস আইজেনহাওয়ার থেকে আমেরিকার লিঙ্ক 16 নেটওয়ার্ক সক্রিয় করা হয়। এটি আমেরিকা এবং ন্যাটোর এক সমন্বিত সামরিক যোগাযোগ ব্যবস্থা যা মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রের তথ্য স্যাটেলাইটের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে অবস্থিত অন্যান্য ইউনিট এবং কমান্ড সেন্টারে পৌঁছে দিতে পারে। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে পুরো উত্তর আটলান্টিক অঞ্চল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। খবর পাওয়ার সাথে সাথে স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ডের ন্যাটো ঘাঁটি থেকে উড়ে আসে জোটের সেরা সাবমেরিন শিকারী P-8 পোসাইডন বিমানগুলো। এই বিমানগুলো আকাশ থেকে রাশিয়ান সাবমেরিনের আনুমানিক অবস্থানের উপর দিয়ে উঠতে শুরু করে এবং সমুদ্রে একের পর এক সোনোবয় ফেলতে থাকে। এই সোনোবয়গুলো ছোট ছোট ভাসমান সেন্সর যা পানির নিচে শব্দ তরঙ্গ তৈরি করে এবং সেই শব্দ কোনো বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে এলে তার নিখুঁত অবস্থান, গতি এবং আকৃতি নির্ণয় করে। রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন এবং তার
তার নাবিকরা তাদের সিস্টেমে দেখতে পাচ্ছিলেন যে তাদেরকে বিভিন্ন দিক থেকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। একের পর এক সোনার পিং এবং রাডার সিগন্যাল তাদের সাবমেরিনকে ঘিরে ধরছে। এমন পরিস্থিতিতে সাধারণত কোনো সাবমেরিনের ক্যাপ্টেন পিছিয়ে আসতেন না বা নিজেকে আড়ালে নিতেন, কিন্তু রাশিয়ান ক্যাপ্টেন মোটেও ভয় পাচ্ছিলেন না। তিনি জানতেন যে এখানে অতিরিক্ত রক্ষণাত্মক হওয়া মানে দুর্বলতা প্রকাশ পাওয়া। তাই তিনি এমন একটি দুঃসাহসিক এবং ভয়ঙ্কর পাল্টা চাল দেন যা আমেরিকার নৌবাহিনীকে হতবুদ্ধি করে দেয়। তিনি তার মিসাইল সিস্টেম সক্রিয় করেন এবং আকাশে উঠতে থাকা দুটি পোসাইডন বিমান এবং ইউএসএস আইজেনহাওয়ারের কাছে থাকা দুটি ডিস্ট্রয়ারকে একসাথে মিসাইল লক করেন। মিসাইল লক অন করার অর্থ হলো সিস্টেম তার লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে এবং ক্যাপ্টেনের একটিমাত্র বোতাম টিপার অপেক্ষায় রয়েছে। এটি ছিল একটি স্পষ্ট এবং শীতল হুমকি। রাশিয়ান ক্যাপ্টেন বলামতো বার্তা দিচ্ছিলেন যে আর এক ধাপ এগোলেই এই 4টি বাহন সমুদ্রের তলদেশে চিরতরে তলিয়ে যাবে। একই সময় যখন সমুদ্রের নিচে এই ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ চলছিল, তখন আকাশে শুরু হয় আরেকটি মারাত্মক খেলা। রাশিয়ান সাবমেরিনকে সুরক্ষা দেওয়ার জন্য রাশিয়ার মূল ভূখণ্ড থেকে দুটি মিগ-29 এবং তাদের পঞ্চম প্রজন্মের অপ্রতিরোধ্য স্টেলথ ফাইটার SU-50 7 বিদ্যুৎ গতিতে আটলান্টিকের দিকে ছুটে আসে। তাদের লক্ষ্য ছিল ন্যাটোর পোসাইডন বিমানগুলোকে চ্যালেঞ্জ করা এবং প্রয়োজনে প্রতিহত করা। এই খবর পাওয়ার সাথে সাথে ইউএসএস আইজেনহাওয়ারের ডেক থেকে দুটি F-22 র্যাপটর যুদ্ধবিমান আকাশে উড়াল দেয়। এই 22 র্যাপটর হলো আমেরিকার সবচেয়ে উন্নত এবং গোপনীয় স্টেলথ ফাইটার, যাকে প্রায় অদৃশ্য বলা যায়। মুহূর্তে আকাশে বিশ্বের সেরা দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মুখোমুখি হয়। আমেরিকার F-22 এবং রাশিয়ার SU-50 একে অপরের দিকে মিসাইল তাক করে। এই চরম মুহূর্তে ব্রিটিশ এবং স্কটিশ পাইলটরা পোসাইডন বিমানগুলোকে এসকর্ট করছিলেন। তারা একটি কৌশলগত সিদ্ধান্ত নেন। তারা বুঝতে পারছিলেন যে রাশিয়ার SU-50 অত্যন্ত শক্তিশালী এবং এর সাথে সরাসরি সংঘর্ষ মানে একটি বৃহৎ যুদ্ধের সূচনা। তারা সেই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। তাই তারা কৌশলগতভাবে পিছিয়ে গিয়ে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন নিচের পারমাণবিক সাবমেরিনের 4টি লক্ষ্যবস্তুতে মিসাইল লক করা আছে, আর আকাশে দুই পরাশক্তির সেরা যুদ্ধ বিমানগুলো একের পর এক ধ্বংস করার জন্য প্রস্তুত। একটি ভুল বুঝাবুঝি বা একজন পাইলটের সামান্য স্নায়বিক চাপ থেকেই শুরু হতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ। ঘটনাটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারত। তা নীরবে ইতিহাসের পাতায় চাপা পড়ে যায়। কিন্তু এই নীরবতা কি চিরস্থায়ী? এই ঘটনা আমাদের সামনে একটি বাস্তব সত্য তুলে ধরে যে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা এবং পারস্পরিক অবিশ্বাস কিভাবে বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। শেষ মুহূর্তের বিচক্ষণতা হয়তো এবার বিপর্যয় এড়াতে পেরেছে, কিন্তু উত্তর আটলান্টিকের শান্ত নীল জলের নিচে আজও দুই পরাশক্তির সেই পুরনো স্নায়ুযুদ্ধ চলছে। আর এবার সেটা চলছে আগের চেয়ে অনেক বেশি নীরবে, অনেক বেশি গভীরে এবং অনেক বেশি মারাত্মকভাবে। আমেরিকার এই ঘটনা চেপে যাওয়া সত্যিই কি ছিল সঠিক সিদ্ধান্ত, নাকি এটি ছিল তাদের নিজেদের দুর্বলতা ঢাকার জন্য জনগণের সাথে এক ধরনের প্রতারণা? আর রাশিয়ার এই পদক্ষেপকে আসলেই ছিল আমেরিকার শক্তি পরীক্ষা করার জন্য একটি ইচ্ছাকৃত উস্কানি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ আমরা কাউকেই দিতে পারবো না, কিন্তু একটা কথা স্পষ্ট যে পরবর্তীতে কোনো এক অন্ধকার রাতে যদি আবার কোনো রাডার স্ক্রিনে সে অস্পষ্ট বিন্দুটি ভেসে ওঠে, তবে সেবার হয়তো শেষ মুহূর্তের বিচক্ষণতা কাজে আসবে না।